নমস্কার ভাই, বন্ধু, বোন, দিদি, দাদা, নাতি নাতনিরা সকলে ভালো তো? অন্তত এই পেঁদা কথাটা বলুন, মিথ্যা কথাটা। ভালো কেউ নেই, কিন্তু বলুন ভালো আছে। বলতে যদি পারেন বলেন, যদি না পারেন অন্য কথা বলুন। তবে 7-5 দেখুন, 7-5 ঠিক আছে? 7-5 নিয়মিত দেখুন, প্রায় দিন 7-5 থাকে। এই 7-5 জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7। আজকে 7-5-এ কী কী থাকছে? মেনু চার্ট। যেমন ধরুন মেনু চার্ট আছে। রাশিয়ার এক পদস্থ ব্যক্তি বললেন যে হ্যাঁ, ট্রাম্প যা দাবি করছে সেটা সঠিক। এটা একটা মেনু। ওদিকের মেনু তো আছেই। G7-এ এবারে ভারত মানে তো প্রধানমন্ত্রী মোদি, ওকে আমন্ত্রণ জানানো হয়নি। তাতে কি হয়েছে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাই বেস্ট ফ্রেন্ড, তার শপথে যদি আমন্ত্রণ জানানো না হয়, তাহলে এটা কি এমন বিষয়? এটা কোনো বিষয়ই নয়। আমন্ত্রণ নাও জানাতে পারেন, আর জানালে আপনার কি? না জানালে লাভ কীরকম লাভ? ধরুন প্রধানমন্ত্রী যাবেন কানাডা, কয়েকশো কোটি টাকা তার পিছনে খরচা হবে। তার নিরাপত্তা, তার বিমান খরচা, তার যাওয়া আসা, তার নানা রকমের এলাহি কাণ্ড কারখানা। কোন হোটেলে থাকবেন সেই হোটেলের ভাড়া থেকে আরম্ভ করে লোক লস্কর, রাঁধুনি, চাকর বাকর, তারপরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদেরকে নিয়ে যেতে হবে কোথাও চুক্তি করাতে হইলে। কানাডায় অবশ্য যদিও চুক্তি হওয়ার কোনো চান্স নেই, কিন্তু বাকি যারা আসবে যেসব দেশ, তাদের সঙ্গে যদি চুক্তি চাকতি হয়, তাহলে 2-4 জনকে নিয়ে যাবেন, হতে পারে বেঁচে গেল বেশ কিছু টাকা। এরকম যদি প্রায় প্রত্যেকটি জায়গাতেই ভারতকে আমন্ত্রণ না জানায়, অবশ্যই এরপর থেকেই জানাবে না মনে হচ্ছে, না জানায়, তাহলে দেশের মঙ্গল। কারণ এমনিতেও বিদেশ নীতি শেষ হয়ে গেছে। এক অপদার্থ, ব্যর্থ লোকের হাতে পড়ে, মানে বিদেশমন্ত্রীর কথা বলছি, যে কোথায় কি বলতে হয় সেটাই জানে না। যে কথাগুলো ইন্ডিয়াতে ভারতের মধ্যে বলতে পারছে না, সেটা যে ব্রিটেনে বলছেন, কোথায় আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডে বলছেন, কোথায় যে কি বলছেন, কি কথা, কার উত্তর কি, কেউ জানে না, দিয়ে যাচ্ছেন, ভাষণ দিয়ে যাচ্ছেন। বিদেশ নীতিকে তিনি শেষ করে দিয়েছেন। আর তিনি দেশদ্রোহিতা করেছেন। অনেকেই অভিযোগ করছে যে যুদ্ধ হবে বা পাকিস্তানের বিরুদ্ধে, সেটা পাকিস্তানকে আগে জানিয়ে দিলেন। কি সুন্দর বুদ্ধি! এসে আগেকার যেমন ডাকাতি করতে যাওয়া, ঠিক আছে, তোমার বাড়িতে অমুক দিন ডাকাতি করতে যাব, চিঠি পাঠিয়ে দিল, এবং সেই দিন ডাকাতিও হলো। যে বাড়িতে সেরকম শক্তপোক্ত লোক, তারা ডাকাতদের সঙ্গে মোকাবিলা করলো, আর তা নাহলে সব ডাকাতি করে নিয়ে চলে গেল। 2-4 জনের লাশ পড়ে গেল, কারো হাত কেটে গেল, কারো মাথা কেটে গেল। এগুলো আগে শুনেছি। আর চোখে না দেখলেও হয়েছে ঘটনাটা সেদিন দেখেছি মানে নিজের চোখে দেখি নাই, কিন্তু হয়ে গেল সকালবেলা শুনেছি। আমার গ্রামেই হয়েছে এরকম ঘটনা, এরকম হয়েছে। কিন্তু এখন তো সেরকমই যুগ এসে গেল নাকি? আবার 70 বছর আগের কথা এখন এরকমই চলে গেলো। 70-72 বছর আগের ঘটব যে ঠিক আছে ডাকাতি করতে যাব, বলেই যাব। তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে যাব, না বলে এলে, বলেই যেতে হবে, ভাই তোমরা রেডি হও, আমাদের কাছে আত্মসমর্পণ করবে, তোমরা কিছু করতে পারবে না, আমরা সব যুদ্ধ করে চলে আসবো, আগে রেডি হো। ওরাও রেডি হয়ে দেখিয়ে দিল 5টা কীরকম করে দিতে হয়। এবং যেটা এখনও পর্যন্ত সরকার স্বীকার করছে না, সেটা সিডিএস স্বীকার করে এলেন সিঙ্গাপুরে। আর কি বাকি থাকল? এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প একাই চিৎকার করছিলেন, 11 বার চিৎকার করেছেন যে আমি মিডিয়েট করে
এটা যুদ্ধ বন্ধ করেছি, না হলে নিউক্লিয়ার হয়ে যেতে ট্রেডের স্বার্থে আমি এটা বন্ধ করেছি। এখন সেটা উল্টে যাচ্ছে। কীরকম উল্টে যাচ্ছে? মানে একবারে সত্যে পরিণত হচ্ছে। কি না, রাশিয়ান পদস্থ ব্যক্তি তিনিও বলছেন, এবং পুতিনের ঘনিষ্ঠ তিনিও বলছেন যে হ্যাঁ এরকম ঘটনা হয়েছে, এটার বাস্তবতা আছে। আর বাস্তবতা যদি না থাকে, কেউ আদালতে অ্যাফিডেভিট করে কখনো এই কথাগুলো জানায়, তাহলে সেই বাস্তবতাকে স্বীকার করার মতো গাটস আমাদের বিদেশমন্ত্রীরও নেই, আর প্রধানমন্ত্রীর কথা তো বাদেই দিন। প্রধানমন্ত্রী কোনো দিনই স্বীকার করেন না। চীন গালওয়ান ঘাঁটি দখল করছে, না কই আয়া না কই গিয়া, না কই ঘুষা না কই গিয়া। পাকিস্তানের নাম নিতে পারছেন না পহেলগামের সম্পর্কে, এদিকে আমেরিকার নাম নিতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প ইজ লাইং, এই কথা বলার ক্ষমতা নেই। তার মানে ডোনাল্ড ট্রাম্প ইজ টেলিং দি ফ্যাক্ট অ্যান্ড টেলিং দি ট্রুথ, ইট appears to be, and it would be or should be. When Russian counterpart, one of the counterpart, telling so, then people have to believe. কি হলো ওদিকে শশী থারুরকে কংগ্রেসের থেকে ছিনে নিয়ে পাঠিয়ে দিল। ভাবছে আমরা বিরাট কাজ করেছি, কংগ্রেসের থেকে বার করে নিয়েছে শশী থারুরকে। লাভ কি হলো? শশী থারুর ওখানে যে কি বলছেন, আমরা কোনো দাবি নিয়ে আসিনি, আমরা খালি জানাতে এসেছি, আমাদের এখান থেকে কোনো নিয়ে যাওয়ার কিছু নেই, আমার কোনো পাওনা নেই, আমরা জানাতে এসেছি। আর জানাতে কি এসেছে? জানাতে আসার পর কি হলো না, পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যে কমিটি আছে রাষ্ট্রসংঘে, তার ভাইস চেয়ারম্যান হয়ে গেল। পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী কমিটিতে ভাইস চেয়ারম্যান হয়ে গেল। চিন্তা করতে পারেন, IMF থেকে লোন পাচ্ছে পাকিস্তান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে লোন পাচ্ছে পাকিস্তান, সেখানে ভারতেরও কন্ট্রিবিউশন আছে, হোয়াট এভার মে বি অ্যামাউন্ট, ভারতের কন্ট্রিবিউশন আছে। যেমন IMF-এ 2.something% আছে, ওখানে আমেরিকার বেশি আছে, ঠিক আছে। এদিকে সন্ত্রাসবাদীর তালিকায় আমেরিকায় পাকিস্তানের নাম নেই। তাইলে পাকিস্তানকে সন্ত্রাসবাদের আড্ডাঘর বোঝাবার জন্য 33টা দেশে জনপ্রতিনিধি পাঠানো হলো। লাভ কি হলো? ওদের পিকনিক হলো। ওরা যে ফুর্তি করলেন, গান বাজনা, লারে লারে লাপ্পা, লারে লারে লাপ্পা, লারে লারে লাপ্পা, গান করে চলে এলেন, গান করছে। সব হোটেলে থাকলেন সরকারি খরচে, পরের পয়সা ওদের ফাটে না ফুটে, যা খুশি করে লাও, যা খুশি গাইয়ে লাও, যা খুশি খাইয়ে লাও। কোনো জায়গার রাষ্ট্রাধ্যক্ষ ওদের সঙ্গে মিট করে নেই, ছোটোখাটো নেতাও মিট করেনি। ওই চুটকা পুচকা অনেক বলার পর দু একজন কথা বলেছে। এই কাজটা তো হওয়া উচিত ছিল, যেটা পাকিস্তানের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রাইম মিনিস্টার করেছেন শাহবাজ। তিনি গেছেন বিভিন্ন দেশে, আর আমাদের মোদি সাহেব কি করছেন? বসে বসে মাশরুম খাচ্ছেন আর ভোট প্রচার করে বেড়াচ্ছেন, মেরা লহু মে সিন্দুর বহ রা হ্যায়, খুন নেই সিন্দুর বহ রা হ্যায়। এটা পাগলের প্রলাপ ছাড়া কি বলে? সিন্দুর কারো শরীরে বয়ে হতে পারে? জল যদি বলতেন তাও নাই, স্যালাইন ওয়াটার বলতেন তাও নাহলে বোঝা যেত যে স্যালাইন ওয়াটার, রক্তটা জল হয়ে গেছে, স্যালাইন হয়ে গেছে, সেটা বুঝলেও বোঝা যেত যে স্যালাইন ওয়াটার বইছে। কিন্তু সিন্দুর কি বইতে পারে? সিঁদুর তো বইতে পারে না। তাইলে হোয়াট ইজ দিস? কি এটা কি? আর সেটা বন্ধ করতে হলো কেন? চারদিক থেকে একদম গালাগালি শুরু হয়ে গেল, মহিলারা একদম বাইরে বেরিয়ে গাল দিতে শুরু করে দিল, বন্ধ হইতে পারে। তো এরকম প্রজেক্ট করবার কি দরকার? এরকম প্রজেক্ট নিবার কি দরকার?
এমনভাবে সিন্দুরের প্রচার, অপারেশন সিন্দুরের প্রচার হচ্ছে যেন সব কিছু মোদি করেছেন। যুদ্ধ করেছেন মোদি, এয়ারফোর্সের প্লেন চালিয়েছেন মোদি, ফিল্ডে বোম মেরেছেন মোদি, এভরিথিং মোদি করেছেন। যেখানে ছবি, চারদিকে ছবি ছাপানো হচ্ছে, মিলিটারি ড্রেসে ছবি ছাপানো হচ্ছে, যেখানে সেনাপ্রধানের ছবি থাকা দরকার, যেখানে সিডিএসের ছবি থাকা দরকার, অ্যাটলিস্ট ভারতের রাষ্ট্রপতির ছবি দরকার। কারণ ছবি, রাষ্ট্রপতি হচ্ছেন কমান্ডার, তিন বাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তাহলে তার ছবি থাকা দরকার। তার ছবি কোথাও তো দেখতে পাবেন না, কোথাও তার ছবি নেই। ছবি একমাত্র একজনের, কারণ ওটা ভোট প্রচারে কাজে লাগবে। তাহলে যেটা ভোট প্রচারে কাজে লাগবে সেইটার ছবি। তাহলে ভারতের বিদেশ নীতি কীভাবে ফেল করছে এটা প্রত্যেকটা জায়গায় দেখুন। ইউএনএ তো আমাদের লোক আছে, কিন্তু প্রোটেস্ট পর্যন্ত করতে পারছে না। এস জয়শঙ্কর একটা ব্যর্থ অপদার্থ বিদেশমন্ত্রী, তিনি কিছু করতে পারছেন না। তিনি কাউকে বলতে পারছেন না যে এটা ভিটো দেওয়া হোক বা কিছু একটা দেওয়া হোক, এটা যেন না হতে পারে। যাকে নিয়ে এত প্রচার, বলছেন সন্ত্রাসবাদীদের আড্ডাখানা হচ্ছে পাকিস্তান, ওরাই সরকারিভাবে মদত দিচ্ছে, তাই সেই দেশ আজকে রাষ্ট্রসংঘে সন্ত্রাস বিরোধী যে কমিটি, সেই কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে যাচ্ছে। এর থেকে বেশি সপাটে চড় মারা আর কিছু হতে পারে? তারপরেও যদি বলে যে ভারত বিশ্বগুরু, भारत जो करता है कर रहा है उसको ताकते रहता है सारा विश्व ताकाচ্ছে ভারত কি করছে। আর যদি আপনি প্রধানমন্ত্রী বিদেশ সফরের ভাষণগুলো দেখেন, কোথায় ভাষণ দিচ্ছেন? ভারতীয়দের কাছে। প্রত্যেকটা দেশেই ভারতের লোক আছে, সেই ভারতের দেশে ভারতীয়দের সামনে তিনি ভাষণ দিচ্ছেন। আর ভারতীয়রা বলছেন বিশ্বগুরু হয়ে গেছেন। ভারত শুনছে, ভারত যা বলছে সারা বিশ্ব শুনছে, সারা বিশ্ব শুন রা হ্যায়, পুরা বিশ্ব শুন রা হ্যায়। ভারত একবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে। কিসের চ্যাম্পিয়ন? মিথ্যার চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন? ভয়ের চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন? সমঝে চলার চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন? কম্প্রোমাইজের চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন? আত্মসমর্পণের চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন? কূটনীতি ফেল করার চ্যাম্পিয়ন। কি চ্যাম্পিয়ন? আদানি আম্বানির প্রপার্টি বাড়িয়ে দিয়ে চতুর্থ ইকোনমি হয়ে গেছি, প্রচার করে দিয়েছে হব। এখনো হয়নি, কিন্তু প্রচার হয়ে গেল। নীতি আয়োগ একজনকে বসিয়ে দিয়েছে, ভাই তুমি ঢাক বাজাও, প্রচার করো। 7-5-এর 7 হলো, এরপর 5টা করি। আগে 7 পরে 5, বুঝতে পারছেন না? 7-5 ভাবি আমরা, তো আগে 7 হয়ে গেল, এরপর 5টা করি। 5-এ এসে যাব অনুব্রত মণ্ডলের দিকে। একটু দেখা যাক কি করছে। অনুব্রত মণ্ডল তো দুনিয়ার গরুকে সবকে উড়ে 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 একবারে বিএসএফের মাথার উপর দিয়ে গরু সব বাংলাদেশে পাচার করে দিল। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা অনুব্রতর কালো টাকা উদ্ধার করে দিল। 2-2.5 বছর জেলে রেখেও দিল, তার মেয়েকেও জেলে রেখে দিল, তার খাতাপত্র যে দেখে তাকেও জেলে রেখে দিল, আরও কিছু মানে যারা সিকিউরিটি যারা ছিল তাদেরকেও জেলে রেখে দিল। সবাই একে একে জামিন পেয়ে গেল। তাহলে গরু যেগুলো পাচার হইল, তাতে যে হাজার হাজার কোটি গেল কোথায়? আর গরুগুলা কিভাবে গেল? উড়তে উড়তে গেল। তো গরু সব বীরভূমেই তৈরি হয়, সব গরু বীরভূমের। বীরভূম থেকে উড়তে 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 একবারে বিএসএফের মাথায় গোবর তোবর লাদ্যে চলে গেল বাংলাদেশ। সিবিআই আর ইডি এই দুটা জন্তু বস্তু, এটা দ্বিপদ জন্তু, এরা যে কি করছে, এদের কোনো মান সম্মান জ্ঞান আছে কিনা অফিসারদের? এটা সত্যি সরে সরকারের চামচাগিরি করব বলে করব, তো কাগজে কলমে ভালো করে খেটে খুঁটা একটা অন্তত কেস খাড়া করো। কেসটাই যদি খাড়া করতে না পারো, তাহলে সেটা থেকেই কি আর করেই কি আর ইনকোয়ারি কি আর তদন্তই কি লাভ? কিছুই তো করতে পারছে না, একটা কেসও হচ্ছে না। অনুব্রত এখন তো একদম পুরো শেষ, পুলিশকেই বলছে দেখে নেব, গ্রাহ্যই করছে না পুলিশকে। অবশ্য একই অবস্থা, অনুব্রত যেমন এখানে তেমনি অন্য রাজ্যে বিজেপির নেতারা একই অবস্থা।
এখানে নেহাত ক্ষমতা নেই বলে এখানে করতে পারছে না, তাহলে শুভেন্দু একাই দেখে নিত সব পুলিশকে। নেহাত এখানে ক্ষমতা নেই, চড়থাপড় হয়ে যাবে, ধরে নিয়ে চলে যাবে পুলিশ, সেই জন্য এখানে কিছু করতে পারছে না। এখানে যদি হাতে ক্ষমতা রাখতো এতদিনও পুলিশের ডিজিকেই দেখে নিত। তা এখন অবস্থা হচ্ছে মধ্যপ্রদেশে দেখুন, গুজরাটে দেখুন, উত্তরপ্রদেশে দেখুন, যেখানে যেখানে বিজেপি রাজত্ব, আসামে দেখুন, সব জায়গায় সব পুলিশ কিন্তু পুলিশকে এরকমভাবেই, আপনাদের মনে আছে হয়তো উত্তরপ্রদেশে যখন মুখ্যমন্ত্রী মায়াবতী, তখন ডিএসপি তাকে জুতো পরিয়ে দিচ্ছে, ডিএসপি র্যাঙ্ক পুলিশ তাকে জুতো পরিয়ে দিচ্ছে। আর বাকিটা বলছি না, আরও কাকে কি কি করিয়ে দেয় পুলিশ এটা আমি আর বলছি না, বললে এখনই আতে ঘা লেগে যাবে অনেকের। কিন্তু সবাই দেখছেন সব কিছু। আজকে একটা মিডিয়াতে খবর দেখছি, প্রধানমন্ত্রী নাকি 11 বছর ধরে ত্যাগ করছেন। ত্যাগ কি ত্যাগ ভাই? ত্যাগটা কি? কি ত্যাগ? তিনি তো বিলাসিতার একবারে শিখরে। বিলাসিতা কাকে বলে সেটা যদি দেখতে হয় তাহলে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন নরেন্দ্র মোদী। সেই বিলাসিতার শীর্ষে থেকে তিনি বলছেন 11 বছর ধরে আমি জীবনে ত্যাগ করেছি। তো ত্যাগের তালিকাটাও একটু দিয়ে দিতে হয়তো। এই ত্যাগ করেছি, এই ত্যাগ করেছি, যে এইগুলো আমার হওয়া উচিত ছিল, আমি সব আদানি আম্বানিকে দিয়ে দিয়েছি, এগুলো বলা উচিত ছিল। এই জিনিসগুলা রোজগার, এই আমদানি রপ্তানির যে রোজগার ভারতের থাকা উচিত ছিল, আমি এগুলো চীনকে দিয়ে দিয়েছি, আরও অনেক দেশকেই দিয়েছি। আর আমি এত ত্যাগ করেছি যে দেখুন, আমার দেশের দুর্ভিক্ষ হোক, 80 কোটি মানুষ না খেয়ে মরুক, 5 কেজি আনাজের উপর থাকুক, কিন্তু আমি এত ত্যাগ যে চতুর্থ ইকোনমি করার জন্য আদানি আম্বানি সম্পত্তি আমি বাড়িয়ে দিয়েছি। এটা তো আমারই ত্যাগ, এত ত্যাগ। এটা 7 আর 5-এর মাঝামাঝি জায়গা, যেটা নাই সেটা কোনটা নাই? 6 ত্যাগ। তাহলে অনুব্রত গেল, গরুগুলো উড়ে উড়ে চলে গেল বাংলাদেশ, কোটি কোটি টাকা রোজগার করলো, হাজার হাজার কোটি টাকা, আর ওদিকে কোর্ট তাকে জামিন দিয়ে দিল। যে কিছুই এখনো কিছুই করতে পারলে না। কোথায় গেল? কোথায়? না ইনকাম ট্যাক্স, না ইডি, না সিবিআই। পার্থ চ্যাটার্জির জেল ছাড়া আজ পর্যন্ত কোনো কেসে, জেল মানে কি বিনা বিচারে জেল, বিচার করে জেল দাও, সেটা হবে না। 2013 সালে সারদা কেস, 2016 সালে নারদা কেস, তার আগে রিজওয়ানুর, তার আগে আরও অনেক কেস। আর নোবেল টোবেলের কথা তো ছেড়েই দেন, নোবেল চুরি সেটা উদ্ধার করে দিবে সিবিআই। হাসির ঘোরাক ছাড়া কিছু নেই। সিবিআইয়ের স্ট্রাইক রেট তো 1%, 2%, আর ইডি স্ট্রাইক রেটও ওই রকম 1%ও নয়, তার থেকে নিচে। কাজে এরা কিছুই করবে না। এরা রাজনৈতিক পলিটিক্যাল ভ্যান্ডেটটা বিজেপির, এইটাকে কাজে লাগাবার জন্যে একমাত্র নিয়োজিত প্রাণ। আবার ধরাও পড়ে যাচ্ছে কোথাও কোথাও। সিবিআই ধরছে ইডিকে, ইডি ধরছে সিবিআইকে ঘুষের কারণে, ঘুষ খাচ্ছে। কোথাও 1 কোটি টাকা ঘুষ নিবে, তার 20 লাখ টাকা অ্যাডভান্স নিয়েছে, ধরা পড়ে যাচ্ছে। এরকম এর আগেও আপনারা দেখে থাকবেন, ওই নন্দীগ্রামের পাশে কি যেন একটা ইট ভাটা, সেই ইট ভাটার কেলেঙ্কারি ধরা পড়েছে না, এক সিবিআইয়ের অফিসার ধরা পড়ে গেল, ঘুষের দেয়, টাকা পয়সার দেয়। এরকম তো ঘটনা প্রায়ই হচ্ছে। এটা চলবে, খুব সাধু পুরুষরাই ওখানে আছে। এখন ভারতের চতুর্থ অর্থনীতি হতে যাচ্ছে, হয়ে যাক, তৃতীয় অর্থনীতি হয়ে যাক, একও হয়ে যাক, কোনো অসুবিধা নেই। হতে আমাদের কোনো অসুবিধা নেই, দুজনেরকে দিয়েই যদি হয়ে যায় হয়ে যাক, হোক। তবু আমরা লাপাতে যে সব জায়গায় বলতে পারবো আমরা অমুক অর্থনীতি, তৃতীয় অর্থনীতি, দ্বিতীয় অর্থনীতি। এগুলো স্বপ্ন দেখা ভালো। দ্বিতীয় বিকশিত এসব প্রথম 2050 সালে না 85 সালে না 3000 সালে আমরা 1 নম্বরে হব, স্বপ্ন দেখতে থাকা যায়। দেখতে কোনো বাধা নেই। স্বপ্ন দেখতে দিনে দেখতে পারেন, রাতে দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারেন। স্বপ্ন আপনারা দেখে যান, হবে তো না সেটা তো আপনিও জানেন, আপনিও জানেন। কাজে হবে না যখন, তখন স্বপ্ন আপনারা দেখতে থাকুন। যে ব্যক্তি, যে নেতা হাজার হাজার প্রকল্প ঘোষণা করে
সেই প্রকল্পগুলি রূপায়ণ করতে পারছেন না, কোনোটা 5 বছর পিছনে যাচ্ছে, কোনোটা 6 বছর পিছনে যাচ্ছে, কোনোটা শুরুই করা যাচ্ছে না, সেই ব্যক্তি দেশের নয়া ভারত, উন্নত ভারত, 1 নম্বর ভারত, বিকশিত ভারত সব করে দেবেন। নিজের পার্টিটি ছাড়া বাকি সবাই চোর, বাকি সব সরকার দুর্নীতিগ্রস্ত, অথচ একজনকেও প্রুভ করতে পারছেন না। আর যে দুর্নীতির গল্প শুনিয়ে একজন ভণ্ড বলবো আমি, অতি লোভী, ওভার অ্যাংশাস, ওভার অ্যাম্বিশাস ওই বিনোদ রায় পদের লোভে একটা ন্যারেটিভ তৈরি করে যে 1,76,000 কোটি টাকা এতে 2G কেলেঙ্কারিতে নষ্ট করেছে, আবার বলছে যে 1,80,000 টাকা কোলগেট কেলেঙ্কারিতে নষ্ট হয়েছে। পরে দেখা গেল দিজ আর নাথিং, এখানে কোনো দুর্নীতি ছিল না। কিন্তু ন্যারেটিভ মিডিয়া তখন ওদের এগেনস্টে কাজ করেছে, মিডিয়া বিজেপির হয়ে কাজ করেছে, হয়ে মনমোহন সিংয়ের সরকার করাপ্ট সরকার বলে প্রুভ হয়ে ক্ষমতার থেকে বিতরণ। আজকে বাঁশটা কীরকম খাচ্ছেন জনগণ সেটা দেখতে পাচ্ছেন। আর জনগণের কি অবস্থা, 80 কোটি 81 কোটি ঘোষিত ভিখারি, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমি বিকশিতই হয় আর বিকশিতই হই, 80 কোটি 81 কোটি মানুষ যে ভিখারি এর মধ্যে কোনো দ্বিমত নেই। আমি চতুর্থই হই আর প্রথমেই হই, হয়ে কি হবে? আগে এইটার জবাব। কোনো কিছুর কোনো জবাব কোনো মিডিয়া কোনো কাজ করবে না, সব গদি মিডিয়া খালি ভজন করবে, ভজ গৌরাঙ্গ হর গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, এইটাই করতে থাকো। কখন বলছে আমি নন বায়োলজিক্যাল, কখনো বলছে আমি উপর থেকে পড়েছি, কখনো বলছেন আমি অমুক করেছি, কখনো বলছেন আমি ঝোলা নিয়ে চলে যাব, কখনো বলছেন আমি 35 বছর ভিক মেঘে খেয়েছি, কখনো বলছেন আমি 42 বছর, কখনো বলছেন আমি অমুক করেছি, কখনো বলছেন আমি অমুক করেছি। যেখানে যাচ্ছেন সেখানে বলছেন ইসে তো মেরা নাতা, সবাই জায়গায় নাতা। তিনি মুক্তিযুদ্ধ আবার নাকি জেল গেছেন না, তার নামও এফআইআর হয়েছে। কি তিনি করেননি, ঠিক আছে করুন, যত খুঁজে এরকম ভার্সেটাইল জিনিয়াস আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা গর্বিত। কিন্তু মিথ্যার একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যে থাকুন। আপনি বলছেন আপনি 11 বছর ত্যাগ করেছেন, আপনি কোন ত্যাগটা করেছেন একটু সত্যতার শ্বেতপত্র প্রকাশ করে দেন। দেশবাসী প্রশ্ন করছে, আপনি জবাব দিচ্ছেন না কেন? প্রথম তো এটাই, কেন জবাব দিবেন না? জবাব দিতে তো আপনি বাধ্য। আপনি রাজা নন, আপনি নির্বাচিত জনপ্রতিনিধি, মাইনে নেন। আপনার পেছনে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ হয় ট্যাক্স পেয়ারদের, কারো পৈতৃক টাকা নয়। তাহলে মানুষ জবাব চাইবে না কেন? বাড়িতে যারা কর্মচারী থাকে সেই কর্মচারী যদি কাজ না করে তাহলে তার জবাব মালিক নেয়। আর এই 140 কোটি জনগণের একজন নির্বাচিত ব্যক্তি, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তার কাছে জবাব চাইবে না কেন? আর জবাব চাইলে জবাব দিবেন না কেন? এই প্রশ্নটা তো একবারে জায়েজ। কেন জবাব দিতে পারছেন না? জবাব দিতে পারছেন না, ডাল মে কুছ কালা হ্যায়। আমেরিকার ধমক খেয়েও চুপচাপ থাকতে হচ্ছে, একটুও বলতে পারছেন না দাঁড়িয়ে বিদর্পে। এত সিদ্ধান্ত নিবার ক্ষমতা 56 ইঞ্চি ছাতিওয়ালা লোক বলতে পারছেন না। এদিকে এসে বলছেন মমতা দিদি সব চোর, মমতা দিদি দলটাই চোর, কিন্তু একটিও প্রমাণ করে দিতে পারছেন না যে এইখানে চুরি হয়েছে, এই চুরিটার জন্য এই লোককে আমরা শাস্তি দিলাম। তো শাস্তি নেই, খালি অভিযোগ। আমিও তো অভিযোগ করতে পারি সবাই চোর, বিজেপি সবাই চোর, অভিযোগ করলে হবে? তার তো একটা রাস্তা আছে, সেই রাস্তাটাই আসুন। কেন এই লোকগুলো জেলে পাঠাচ্ছেন অথচ তাদের কোনো পানিশমেন্ট হচ্ছে না? বিনা বিচারে তাদেরকে জেলেই বা রাখছেন কেন? এগুলোর তো একটা সমাধান চাই, এই সমাধানটা হচ্ছে না কেন? তাহলে আপনাদের যত অভিযোগই থাক সেই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা মানুষ জেনে গেছেন যে ভিত্তিহীন অভিযোগ। এই ভিত্তিহীন অভিযোগ দিয়ে কিছু হয় না, এরকম চলবে, অভিযোগ আপনারা করতেই থাকবেন। মানুষ আপনাকে শিক্ষা দিয়েছে,
কিন্তু আপনি সেই শিক্ষাকে এমনভাবে মোল্ড করে দিয়েছেন যে সেটা 240-এ এসেছে ঠিকই, ওটা 150-তে নেমে যেত যদি এটা ঠিক মতো ভোটটা হতো। কিন্তু রাজীব কুমারের মতো লোককে, 5টা লোককে আপনারা রেখেছিলেন, 5 কোটি ভোট আপনাকে বাড়িয়ে দিয়ে জিতিয়ে দিল। মহারাষ্ট্রে যত লোক নাই তত ভোট হয়ে গেল, হরিয়ানাতে একই অবস্থাতে। ভোটে কি হচ্ছে সবাই তো দেখছে, সারা বিশ্ব দেখছে, এবং বিশ্ব তো টিটকারি মারছে। আপনি বলে বেড়াচ্ছেন ভারত जो करता है कर रहे हैं उसको सब देखता है, ताकता है, देखता है। কি দেখছে? এইটা দেখছে, মিডিয়ার অবস্থা দেখছে, এখানকার মিডিয়ার অবস্থা দেখছে, এখানকার সরকারের অবস্থা দেখছে। এটা দেখছে সত্যি তো। ভারত যা করে তা অন্য দেশ করে না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর কত অপমান করাবেন দেশবাসীকে? দেশবাসী তো চরম অপমানিত হচ্ছে। আজকে পাকিস্তানের স্থান ভারতের থেকে উঁচু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে, ইউএনওতে। তাহলে আপনার ইউএনওতে যে লোক আছে তারা কি করছেন? তারাও অপদার্থ, বা তাদেরকে কিছু বলতে দিচ্ছেন না আপনারা। আপনাদের মধ্যে কোঅর্ডিনেশন নেই, কোনো জায়গায় গ্যাপ আছে, তাই তো। এছাড়া কি করে হতে পারে? তো কাজেই সব দিক থেকে ওই 7-5 ঘিরে এমন অবস্থা হয়েছে যে সত্যিকারই দুর্দিন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যে দুর্দিনে ওই 81 কোটি নয়, ওই 140 কোটির জায়গায় 139 কোটি মানুষকে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরতে হবে। বেশিরভাগ লোক চিকিৎসা করাবার টাকা পাবে না, বেশিরভাগ লোকের ছেলে পেলে বিদেশে পড়তে যেতে পারবে না। বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারটা তো আপনারা দেখেছেন। ট্রাম্প বলছে বিদেশি মানে ভারতের ছেলেমেয়েরা যারা এখানে পড়ছে তাদেরকে টাকা দিতে হবে। ভিসার নিয়ে নানা রকম কড়া আইন কানুন করে দিয়েছে, যদিও ওখানকার কোর্ট কিছুটা অন্তত তাদের ফলে বলছে। তাহলে এরপর থেকে তো আর এখান থেকে পড়তে কেউ নেতাদের ছেলে ফেতাদের ছেলে কেউ তো যেতেও পারবে না। তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত? অবস্থা তো জটিল হয়ে যাবে, আরও জটিল হয়ে যাবে। যদিও করে কিছু খাচ্ছিল, অন্তত কিছু কিছু আমলা, বড় বড় আমলা, তাদের ছেলেপুলেরা যাচ্ছিল আমেরিকায়, যে ওখানেই পড়াশোনা করে ওখানেই চাকরি বাকরি করছিল, সেই সুযোগও চলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো একবারে খড়গহস্ত হয়ে আছে ভারতের প্রতি। আচ্ছা, এরকম অবস্থাটা হলো কেন? এদিকে মাই বেস্ট ফ্রেন্ড এই পজিশনটা ঠিক করতে পারছেন না। আচ্ছা, পাকিস্তানের এই যে অপারেশন সিন্দুর তো বুঝে গেলাম যে ভারতের সঙ্গে কেউ নেই, অথচ পাকিস্তানের সঙ্গে অনেক দেশ আছে, ছোট ছোট দেশ, অথচ তারা আছে। এবং তারা আছে, তারা সাহায্য করলো, অর্থ দিয়ে সাহায্য করলো, তারা অস্ত্র দিয়ে সাহায্য করলো, দেখিয়ে দিল। আর চীন আপনার এত বন্ধু, ঝোলায় ঝুললেন সবরমতীতে, সেই চীন সোজাসুজি বললো আমি পাকিস্তানের সঙ্গে আছি। রাশিয়া বলছে চীনের সঙ্গে আছি। তাহলে রাশিয়া আর চীন বন্ধুর বন্ধু, শত্রু। তাহলে রাশিয়াও পাকিস্তানের সঙ্গে আছে। আর আমেরিকা তো বলছে আছি। আমেরিকা তো আপনাকে দুজনকে সমান করে দিয়েছে, শাহবাজ আর মোদি। ওদিকে উনিও বলছেন যে মাই ফ্রেন্ড মোদি, অথচ তাকে 140 কোটি দেশের প্রধানমন্ত্রী, 140 কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রী, তাকে আর শাহবাজ, যার সেনাবাহিনী ছাড়া কোনো ভিত্তিই নেই, কাঠপুতলি ছাড়া কিছুই বলাই যায় না, তাকে এক লাইনে বসিয়ে দিয়েছে। তারপরও মুখে রা নেই। বিদেশমন্ত্রী করতাল বাজাচ্ছে কোথায় কেউ জানে না, কি করছে কেউ জানে না। তাহলে কি এটাই আমাদের ভবিষ্যৎ? এইভাবেই কি চলবে? চলতে পারে, চলবে, এটাই চলবে। এরকম করতে করতে 2029 আসবে। তার কারণ যারা ভাবছেন যে 75 বছর বয়স হয়ে গেলে নরেন্দ্র মোদী রিটায়ার করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রিটায়ার কেন, টিল ডেথ। ওকে যতক্ষণ না বের করে দেওয়া হচ্ছে ততক্ষণ রিটায়ার করবেন না। এই সেই আমাদের সিপিএম নেতাদের মতো, অনলি ডেথ ক্যান রিটায়ার, বিফোর ডেথ নট। এগুলো অবশ্য ওনারা স্বীকার করছেন, যেমন বিমানও বলছেন, বিমান বসু তো বলছেন যা হবে আমি পার্টি ছাড়া কিছু বুঝি না, আমি পার্টিতেই থাকবো, পার্টিতে আছি, পার্টিতে। এটাও অন্তর স্ট্রংলি বলছে। সেরকম তো উনিও বলুন, তাহলে 75 বছর
মার্গে চলে যাবেন, মার্গ কি মার্গ না সৎ পরামর্শ দেবে, পরামর্শদাতা মার্গ। তো তাহলে তো আপনারও সেই জায়গায় যাওয়া দরকার, সেটা তো আপনি যাবেন না, এটা জানা কথা। কারণ এই বিলাসিতা, এই হাজার হাজার কোটি টাকার যে বিলাসিতা, এই বিলাসিতা তার মার্গে গেলে পাবেন না, ওখানে কোথায় পাবেন? আমরা তো দেখতে পাচ্ছি আদবানির অবস্থা, অটল বিহারী বাজের অবস্থাও দেখলাম, যশবন্ত সিনহার অবস্থাও দেখলাম, মুরলী মনোহর যোশীর অবস্থাও দেখছি। এরপর কি বলবেন? বলার নেই। আমরা আছি, আমরা থাকব, যতক্ষণ না উপরওয়ালা মারছে ততক্ষণ দেখতে থাকব। আর আপনার 7-5 শুনতে থাকুন, 7-5 দেখতে থাকুন, আর আমার সমালোচনা করুন, আমি ওটা চাইছি। আমি ভুল বলছি ধরিয়ে দেন, আমি স্বীকার করে নেব। আর যদি আমি ঠিক বলছি সেটাও বলুন যে ঠিক বলছি। আজকের আলোচনা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন, মানে পেঁদা ভালো আর কি, ভালো থাকুন, এটাই কামনা করি। নমস্কার, ধন্যবাদ।